হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো এটা একটা নতুন জিনিস আমি শুরু করতে চলেছি, সেটা হচ্ছে পলিটির আর্টিকেলসগুলো পড়াবো একদম ডিটেলসে, যেটা ডাব্লিউবিসিএস মেন্সের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। আর সেই রিলেটেড কেসগুলো পড়াবো, ঠিক আছে? ডাব্লিউবিসিএস বা বিভিন্ন পরীক্ষাতে এখন কিন্তু কেস রিলেটেড প্রচুর কোশ্চেন এসে থাকছে। তো আমি একেবারেতেই এই আর্টিকেলগুলোর উপরে কী কী কেস হয়েছে না হয়েছে আমি বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থাকো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটিকে শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে প্রথমেই আর্টিকেল নাম্বার ওয়ান কি বলছে? নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন। এখানে হচ্ছে নাম, প্রথমেই হচ্ছে নাম বলা হয়েছে, ঠিক আছে? কি না, আমাদের ইন্ডিয়া, যেটাকে আমরা ভারত বলি, মানে দুটো নামই কিন্তু আমাদের গ্রহণযোগ্য, ঠিক আছে? হ্যাঁ, ইন্ডিয়া নাহলে ভারত। কি বলছে? শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। এই ইন্ডিয়া কি আমাদের? তা ইউনিয়ন অফ স্টেটস। এবার আমাদেরকে বুঝতে হবে ইউনিয়ন অফ স্টেটস কি। ইউনিয়ন অফ স্টেটস বলতে আমরা কি বলতে চাইছি? ইউনিয়ন অফ স্টেটস মানে হচ্ছে ভারত কিন্তু কোনো রাজ্যর মানে রাজ্যগুলোকে চুক্তি করে যে একসঙ্গে ইউনাইট করে দেওয়া হয়েছে সেটা কিন্তু হয়নি, ঠিক আছে? কোনো রাজ্যের ভারতের থেকে আলাদা হওয়ার কোনো অধিকার নেই এখানে, যেটা ইউএসএতে আছে, ঠিক আছে? ইউএসএতে কিন্তু ওরা ফেডারেশন সেই জন্য ইউজ করে, বিভিন্ন স্টেটসগুলোর মধ্যে চুক্তি হয়ে একসঙ্গে গঠিত হয়েছে, ঠিক আছে? কিন্তু ভারত কিন্তু সেভাবে হয়নি, নিজের স্টেটসগুলোর মধ্যে কোনো চুক্তিবদ্ধ হয়ে কিন্তু ভারতবর্ষ গঠিত হয়নি। আর কোনো রাজ্য ইচ্ছে করলেই আমি ভারতবর্ষ ছেড়ে বেরিয়ে যাব, এটার উপায় নেই, ঠিক আছে? এই অধিকারটা ভারতবর্ষ দেয়নি। সেই কারণে আমাদের সংবিধানে কিন্তু এই ফেডারেশন কথাটা আমাদের ইউজ হয় না, আমাদেরকে বলা হয় কিন্তু ইউনিয়ন অফ স্টেটস। বোঝাতে পেরেছি? আমি খুব সোজা ভাষাতে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? যে কোনো মানুষের কিন্তু বুঝতে খুব সুবিধা হবে। ডক্টর বি আর আম্বেদকর উনি ফেডারেশন কথাটা শব্দের বদলে ইউনিয়ন শব্দটা ব্যবহার করেছিলেন, ঠিক আছে? তার কারণ ওইটাই, যেটা বললাম, যে আমাদের ভারতবর্ষ কিন্তু কোনো চুক্তির ফলে হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোনো রাজ্যের অধিকার নেই। সেই জন্যে কি বলা হয়? অ্যান ইনডিস্ট্রাক্টিবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টিবল স্টেটস, ঠিক আছে? এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, এই সেন্টেন্সটা মনে রাখতে হবে। নেক্সট, এই যে বললাম টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ভারতের ভূখণ্ডের মধ্যে কে কে পড়ছে, ঠিক আছে? ভারতের ভূখণ্ডের মধ্যে এক তো রাজ্যগুলো পড়ছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইউনিয়ন টেরিটরি, যত আছে কেন্দ্রশাসিত যেসব অঞ্চল। আর একটা জিনিস পড়ছে, সেটা হচ্ছে ফিউচার অ্যাকোয়ার্ড টেরিটরিজ, মানে ভবিষ্যতে ভারত যদি কোনো অঞ্চল যদি দখল করে, অর্জন করে, তাহলে সেটাও কিন্তু ভারতের ভূখণ্ডের মধ্যেই কিন্তু কনসিডার করা হবে, ঠিক আছে? তাহলে বোঝাতে পারলাম, এক হচ্ছে স্টেটস পড়ছে, ইউনিয়ন টেরিটরিজগুলো পড়ছে, আর হচ্ছে ফিউচার অ্যাকোয়ার্ড টেরিটরিজ পড়ছে। তাহলে এটা ছিল হচ্ছে আর্টিকেল নাম্বার 1, ঠিক আছে? নেক্সট আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা আর্টিকেলকে আমি একদম ডিটেলসে আলোচনা করবো, আর এতটা সোজা ভাষায় বলবো যে মানে কারোর আর মুখস্থ করতে হবে না, একদম সুন্দর মনে থেকে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 2। আর্টিকেল 2 কি বলছে? অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস। কোনো একটা নতুন রাজ্যকে, বাইরে থেকে কোনো একটা নতুন রাজ্যকে ভারতের অংশ হিসেবে গ্রহণ করা, ঠিক আছে? সেটাকে আমরা অ্যাডমিশন বলছি। অন্য একটা রাজ্য সেটা ভারতবর্ষের মধ্যে যদি আমরা গ্রহণ করি অংশ হিসেবে, তাকে আমরা অ্যাডমিশন বলবো। যেমন সিকিম কিন্তু আগে ভারতের অংশ বলতে ছিল না। তারপর হচ্ছে 36 নাম্বার যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় 1975 সালে, তার মাধ্যমে সিকিমকে কিন্তু ভারত পূর্ণ রাজ্য হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা তাহলে আর্টিকেল 2 এর আন্ডারে পড়ছে। বোঝাতে পেরেছি? নেক্সট, এটা কি করে হচ্ছে না, এর আইনটা কিন্তু পার্লামেন্ট তৈরি করছে, ঠিক আছে? পার্লামেন্ট একমাত্র নতুন স্টেট গ্রহণ করতে পারে, আবার নতুন স্টেট প্রতিষ্ঠা করতে পারে। নেক্সট হচ্ছে আর্টিকেল 3। আর্টিকেল 3 হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেটস। আর্টিকেল 2 আর 3 এর মধ্যে একটা ডিফারেন্স আছে। আর্টিকেল 2 হচ্ছে বাইরের থেকে কোনো রাজ্যকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করাকে বলছে আর্টিকেল নাম্বার 2। আর্টিকেল 3 হচ্ছে ভারতের নিজেদের যে রাজ্যগুলোই আছে, ঠিক আছে? অলরেডি যে ভারতের মধ্যে যে রাজ্যগুলো আছে তাদের মধ্যে ভৌগোলিক পরিবর্তন করা। বাইরে থেকে কোনো রাজ্য কিন্তু ভারতের মধ্যে আসছে না। ভারতের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোরই বাউন্ডারি আমি চেঞ্জ করতে পারি, এই ধরনের জিনিস, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 3-তে বলা হচ্ছে। ফরমেশন অফ নিউ স্টেটস, অনেক, যেমন আমাদের ঝাড়খণ্ড বিহার একসঙ্গে ছিল, নতুন স্টেট ঝাড়খণ্ডকে আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই টাইপের জিনিস।
আমার বাইরে থেকে তো কোনো স্টেটকে আমি আনছি না, নিজেদের যে রাজ্যগুলো আছে তার মধ্যে আমি ভৌগোলিক পরিবর্তন করে আমি নতুন স্টেট আমি গঠন করতেই পারি, রাজ্য। তো সেটাই বলা হয়েছে, ঠিক আছে। এটারও কিন্তু পার্লামেন্টের ক্ষমতা। পার্লামেন্ট আইন করে যে কোনো রাজ্যের সীমানা বাড়াতেও পারে, কমাতেও পারে, ঠিক আছে। ২ বা ততোধিক রাজ্য জুড়ে নতুন রাজ্য গঠন করতে পারে এবং যে কোনো রাজ্যের কিন্তু নামও পরিবর্তন করতে পারে। এগুলো সব কিন্তু পার্লামেন্টের হাতে আছে, ঠিক আছে। কিন্তু এর কিছু শর্তাবলী আছে। এই যেমন রাজ্যের নাম পরিবর্তন করা, উড়িষ্যা যেটা, উড়িষ্যাটা এখন ওড়িশা হয়ে গেছে। তো এই ধরনের জিনিস এগুলো কিন্তু পার্লামেন্টের হাতে আছে। কিন্তু এখানে কিছু শর্তাবলী আছে, কিছু প্রসিডিউরাল সেফগার্ডস আছে। আর্টিকেল 3 এর অধীনে কোনো বিল যদি সংসদে পেশ করতে হয় তার জন্য 2টি শর্ত তাকে মানতে হয়। এক হচ্ছে তাকে প্রেসিডেন্টের কাছ থেকে আগেই অনুমতি নিয়ে আসতে হবে, ঠিক আছে। প্রেসিডেন্টের কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসতে হবে। সেটা এবার তারপর কি হবে, রাষ্ট্রপতি সেই বিলটা সংসদে পেশ করার আগে স্টেট লেজিসলেচারের কাছে কিন্তু মতামত জানার জন্য পাঠাবেই, ঠিক আছে। তার মানে প্রথম হচ্ছে আমাদের প্রেসিডেন্টের কাছ থেকে আগে একটা অনুমতি লাগবে, তারপর প্রেসিডেন্ট সেই বিলটিকে স্টেট লেজিসলেচারের কাছে পাঠাবে তাদের মতামত জানানোর জন্য। কিন্তু এখানে আরেকটা জিনিস, এবার হতে পারে স্টেট লেজিসলেচারের কাছে পাঠানো হলো, সেখানে বিলটার পক্ষেও হতে পারে, আবার বিলের বিপক্ষেও হতে পারে, রায় বেরোতে পারে। কিন্তু সেই যে স্টেট লেজিসলেচার যে রায়টা দিল সেটা যে মানতেই হবে পার্লামেন্টকে, সেটার কোনো বাধ্যবাধকতা নেই। পার্লামেন্ট মানতেও পারে, আবার নাও মানতে পারে, ভেঙে দিতেও পারে, ঠিক আছে। যেমন হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠন হয়েছিল, বা উড়িষ্যা যেটা হয়েছে, ঠিক আছে। এই ধরনের জিনিস মানে এখানে হচ্ছে প্রেসিডেন্ট যে রেকমেন্ডেশন দিচ্ছে সেটা ম্যান্ডেটারি, সেটা মানতেই হবে। কিন্তু স্টেটের যে ওপিনিয়ন যেটা হচ্ছে সেটা কিন্তু মোটেও ম্যান্ডেটারি নয়, সেটা বাইন্ডিং নয় কখনো। জাস্ট জিজ্ঞেস করা হবে তাদের কি মতামত আছে না আছে, সেটা পার্লামেন্ট ইচ্ছে করলে যদি মানতে হয় মানবে, নাহলে মানবে না, ঠিক আছে। এটা তাহলে কি বলছে, আর্টিকেল নাম্বার 3 তে বলা হচ্ছে। নেক্সট আর্টিকেল নাম্বার 4। আর্টিকেল নাম্বার 4 এ কি বলছে, লজ মেড আন্ডার 2 অ্যান্ড 3, 2 আর 3 এর মধ্যে যে লজ আইনগুলো যে তৈরি হয়েছে সেটারই একটা ব্যাখ্যা, ঠিক আছে। সেটা কি না, এক হচ্ছে সিম্পল মেজরিটি হতে হবে। সেটা কি না, আর্টিকেল 2 আর 3 এর অধীনে যে রাজ্য গঠন হবে, সীমানা বদলানো হবে, নাম নাম কোনো রাজ্যের নাম পরিবর্তন করা হবে, এগুলোর জন্য যে আইন পাস করা হবে সেগুলোর জন্য কিন্তু সিম্পল মেজরিটি দিয়ে পাস করাতে হবে, ঠিক আছে। কোনো স্পেশাল মেজরিটি বা এই ধরনের কোনো কিছু লাগে না, সিম্পল মেজরিটি দিয়ে পেশ হবে। মানে উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 50% বেশি হতে হবে, ঠিক আছে। আইন প্রণয়ন প্রতিক্রিয়ার মাধ্যমেই করা যাবে এটা, ঠিক আছে। মানে বেসিক্যালি সিম্পল মেজরিটি দিয়ে এটা পাস হবে। এবার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা আর্টিকেল নাম্বার 368 এর বলা হয়েছে, এই নাম চেঞ্জ করা হোক, ভৌগোলিক পরিবর্তন করা হয়, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ওই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা আর্টিকেল নাম্বার 368 ওর কিন্তু আওতার বাইরে এটা, ঠিক আছে। এই ধরনের আইনকে কিন্তু আর্টিকেল নাম্বার 368 এর অধীনের বাইরে রাখা হয়েছে, ও হবে না, হিসেবে গণ্য করা হবে না, ঠিক আছে। এর ফলে সংবিধানে যে শিডিউল 1 আছে আর শিডিউল 4, শিডিউল 1 এ কি বলছে, রাজ্যের তালিকার কথা বলা হয়েছে, আর শিডিউল 4 হচ্ছে রাজ্যসভার আসন বন্টনের কথা বলা হয়েছে, সেই জন্য পরিবর্তিত হয়ে যায়, ঠিক আছে। মানে এই ধরনের চেঞ্জ করতে গেলে সিম্পল মেজরিটি দিয়ে পার্লামেন্টে আমরা চেঞ্জ করতে পারি, তার জন্য আর্টিকেল 368 লাগিয়ে কিন্তু ওইসব দরকার পড়বে না আমাদের, ঠিক আছে। সেই জন্য ইজিলি কিন্তু শিডিউল 1 যেখানে যে রাজ্যের তালিকা, তারপর হচ্ছে শিডিউল 4 রাজ্যসভার আসন বন্টন, এগুলো কিন্তু পরিবর্তিত করা যায়। বুঝতে পেরেছি, এখানে হচ্ছে বেসিক্যালি সিম্পল মেজরিটি দিয়ে পাস হবে। আর 368 আর্টিকেল 368 এর এটা বাইরে, এর অধীনের বাইরে, এখানে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগবে না। নেক্সট হচ্ছে এই রিলেটেড কিছু কেস আছে যেগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ফার্স্ট ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন কেস, 1960, সালটা মনে রাখতে হবে। এখানে কি হয়েছিল না, ভারত ও পাকিস্তানের মধ্যে একটা সীমানা নির্ধারণের জন্য 1958 সালে নুন নেহেরু একটা এগ্রিমেন্ট হয়, ঠিক আছে। তো এর অধীনে জলপাইগুড়ি, আমাদের পশ্চিমবঙ্গে যে জলপাইগুড়ির একটা রিজিয়ন আছে তার নাম বেরুবাড়ি, সেই অঞ্চলটাকে পাকিস্তানকে দিয়ে দেওয়ার কথা বলা হয়।
এবার পাকিস্তানকে তো হঠাৎ করে বলা হচ্ছে যে পাকিস্তানকে দিয়ে দেওয়া হবে, কিন্তু এটা কি দেওয়া যায় এরকম ভাবে? আমাদের রাজ্যের মধ্যে একটা আছে, তো সেটা আমি হঠাৎ করে আমি বলা হচ্ছে যে এগ্রিমেন্ট হলো, এগ্রিমেন্টের অনুযায়ী বেরুবাড়ি রিজিয়নটাকে বলা হচ্ছে পাকিস্তানকে দিয়ে দিতে হবে। তো এটা কি মানে পার্লামেন্ট কি এই এটা আর্টিকেল 3 এর মধ্যে পড়ছে? আর্টিকেল 3 এর ক্ষমতা ব্যবহার করে পার্লামেন্ট কোনো অংশকে বিদেশি রাষ্ট্রকে দিয়ে দিতে পারে? এটা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেখানে কি রায় দিয়েছিল না, আর্টিকেল 3 এর অধীনে পার্লামেন্ট দেশের ভিতরের অভ্যন্তরীণ সীমানা পরিবর্তন করতে পারে, কিন্তু ভারতের কোনো ভূখণ্ড বিদেশি রাষ্ট্রকে হস্তান্তর করতে পারে না। আর্টিকেল 3 এর অনুযায়ী তুমি তোমার দেশের মধ্যেই রেখে তার বাউন্ডারি চেঞ্জ করতে পারো, নাম চেঞ্জ করতে পারো, তুমি করতে পারো এগুলো, কিন্তু তুমি এটা কখনোই করতে পারো না যে তুমি তোমার ভারতের ভূখণ্ডের একটা জায়গাকে তুমি বাইরে দিয়ে দিচ্ছ, বিদেশে দিয়ে দিচ্ছ তুমি। এটা কিন্তু আর্টিকেল 3-তে মানে এটা বলা হচ্ছে না, এটা সুপ্রিম কোর্ট রায় দেয়। এর সমাধান কি হয় তখন? সমাধান হচ্ছে ভারতের কোনো অংশকে যদি দিতেই হয় তাহলে ওই আর্টিকেল 368 এর লাগাতে হবে, মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে তাকে দিতে হবে। এখানে কিন্তু আর্টিকেল 3 এর যেটা সিম্পল মেজরিটি দিয়ে যেটা হতো সেইটা হবে না। এখানে আর্টিকেল 368 এর অধীনে সংবিধান সংশোধন করতে হবে, এবং এই রায়ের পরেই এসেছিল যে 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1960, ওইটা করে বেরুবাড়িটাকে পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটাই হচ্ছে বেরুবাড়ি কেস। নেক্সট হচ্ছে মাগান ভাই ঈশ্বরা ভাই পটেল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, 1969 সালে এটা কেস হয়েছিল। এখানেও একটা সুপ্রিম কোর্টের রায় আছে। সেখানে কি বলছে না, কোর্ট বলেছিল যদি কোনো আন্তর্জাতিক সীমানা মানে বাউন্ডারি ডিসপিউট যেটা, ঠিক আছে, মেটানোর জন্য ভারত ও অন্য দেশের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ করতে হয়, তবে তার কোনো সংবিধান সংশোধনীর প্রয়োজন নেই। ঠিক আছে, সরকার সাধারণ এক্সিকিউটিভ অ্যাকশনের মাধ্যমেই সেটা করতে পারে, কারণ এতে ভারতের সার্বভৌম ভূখণ্ড কাউকে দেওয়া হচ্ছে না, তো শুধু সীমানাটা জাস্ট স্পষ্ট করা হচ্ছে। মানে একমাত্র ভারতের ভূখণ্ড যদি কাউকে দিয়ে দেওয়া হয় তখন একমাত্র আর্টিকেল 368 লাগিয়ে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে দিতে হবে। বাকি আমরা যদি বাউন্ডারি ডিসপিউট আছে সেটাকে যদি আমরা বাউন্ডারিগুলো মানে ঠিকঠাক করি, সেখানে এক্সিকিউটিভ অ্যাকশনের মাধ্যমেই সেটা করা যেতে পারে। ঠিক আছে, এখানে শুধুমাত্র সীমানাটাকে স্পষ্ট করা হচ্ছে। ঠিক সেরকম 100 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল এইটার ইয়েতেই, উদাহরণ যেমন বলা হয় এই ভারত আর বাংলাদেশের মধ্যে যে ছিটমহল যেটা ছিল সেটা কিন্তু এই 100 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করেই কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছিল, মাগান ভাই ঈশ্বরা ভাই পটেল ভার্সেস হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে হচ্ছে সিম্পল এক্সিকিউটিভ অ্যাকশন দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করতে পারি। নেক্সট হচ্ছে বাবুলাল পারাথে ভার্সেস হচ্ছে স্টেট অফ বম্বে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, আর্টিকেল 3 এর একটা কেস। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু বুঝতে হবে। সেখানে হচ্ছে কি না, বম্বে স্টেট ভাগ করেই তো মহারাষ্ট্র আর গুজরাট তৈরি হয়েছিল, উদ্যোগ নেওয়া হয়েছিল। তো অনেকে বলেছিল যে স্টেট লেজিসলেচার রাজি নয়, তাহলে পার্লামেন্ট বিল কি করে আনবে? পার্লামেন্ট তখন কি করেছিল, সুপ্রিম কোর্ট জাজমেন্ট হচ্ছে বলা হয়েছে রাষ্ট্রপতি অবশ্যই স্টেট লেজিসলেচারের কাছে তো বিল পাঠাবে। ঠিক আছে, কিন্তু যেটা বললাম অ্যাকচুয়ালি, স্টেট লেজিসলেচার তাতে রাজি থাকুক না থাকুক সেটা কিন্তু কোনোভাবেই বাইন্ডিং নয়, মানে তার কথা মানতে হবে। স্টেট লেজিসলেচার যদি না রাজি থাকে তা সত্ত্বেও কিন্তু পার্লামেন্ট চাইলে করতে পারে। ঠিক আছে, মানে পার্লামেন্টে এখানে ফাইনাল অথরিটি আছে। স্টেট লেজিসলেচার কিন্তু স্টেট লেজিসলেচারের সঙ্গে কনসাল্ট করতে পারে বড়জোর, কিন্তু কন্ট্রোল করতে পারে, মানে স্টেট লেজিসলেচার যেটা বলছে সেটা যে বাইন্ডিং ইন নেচার সেটা কিন্তু নয়। এটাই বলা হয়েছে বাবুলাল পারাটে ভার্সেস হচ্ছে স্টেট অফ বম্বে। ঠিক আছে, তো এইটাই ছিল হচ্ছে আজকের এই 1 নম্বর আর্টিকেল থেকে 4 নম্বর আর্টিকেল পর্যন্ত। সেই 1 নম্বর আর্টিকেল থেকে 4 নম্বর আর্টিকেলের মধ্যে এই কেসগুলো এখানে পড়ে। তো এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষায় এসে হচ্ছে বহুবার, তো আমি খুব সোজা ভাষাতে এটা বুঝিয়ে দিলাম। এটা মনে থাকলে কিন্তু আর কোনো দিন পরীক্ষায় ভুল হবে না।